নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পহেলগাঁও হামলা 3 জঙ্গি খতম ভারতীয় সেনার হাতে। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গিবাদ নিয়ে কড়া সমালোচনা কংগ্রেসের। ঝাড়খণ্ডের দেওঘরের পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু 18 জন পুণ্যার্থীর। সমাজ মাধ্যমে পোস্ট নিশিকান্ত দুবের। নুন খেয়ে গাইতে হবে গুণ, নিন্দা নৈবচ। মহারাষ্ট্রে কর্মচারীদের জন্য নয়া সোশ্যাল মিডিয়া নীতি বিজেপি পরিচালিত জোট সরকারের। 29 জুলাই মোহনবাগান দিবস। সারা বছর এই দিনটার দিকে তাকিয়ে থাকেন সবুজ মেরুন ভক্তরা। বিশেষ এই দিনে পত্রযোগে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বলতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালানো জঙ্গিদের খতম করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। অমিত শাহ আতঙ্কবাদ দমনে কংগ্রেস সরকারের একের পর এক ব্যর্থতা উল্লেখ করে বলেন, এই বিরোধীদের সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার কোনো অধিকার নেই। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी। आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही, जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहां आते। मान्यवर, अब ये कैसे हमें पूछ सकते हैं? मान्यवर, मैं समझ रहा हूं। मान्यवर, मैं समझ रहा हूं पोटा का विरोध करने वाले को नरेंद्र मोदी की आतंकवादी विरोधी नीति नहीं पसंद आई। मैं समझ रहा हूं पोटा रद्द करने वाले को नरेंद्र मोदी जी की एंटी टेरर नीति पसंद नहीं आई। मैं समझ रहा हूं टेररिस्टों का बचाव कर वोट बैंक बनाने वालों को कोई नीति पसंद नहीं आएगी। मानवर, इसका विरोधी होना है। परंतु मैं आज एक बात यहां सदन के सामने आपके माध्यम से सदन को और दुनिया को बताना चाहता हूं। मानवर, ये नरेंद्र मोदी सरकार है टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की नीति है, ऑफर है और हम विजयी हो। মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে অজয় নদীর উপর বহু প্রতীক্ষিত সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 দশকের বেশি সময়ের দাবি পূরণে খুশির হাওয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের মধ্যে। এই 2.73 কিলোমিটার দীর্ঘ পাকা সেতু চালু হলে যোগাযোগ যেমন সুগম হবে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে। আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হলো জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু। এর আগেও অনেক সেতু হয়েছে, ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়েছিল কবি সুভাষ মেট্রো পরিষেবা। পরে জানা যায় সমস্যা সাময়িক নয়, স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। ফলে দুর্ভোগে যাত্রীরা। সোমবার দুপুরে যান্ত্রিক ত্রুটির জেরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা। তবে সন্ধ্যের পর মেট্রোর তরফে জানানো হলো সমস্যা সাময়িক নয়, স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সংস্কারের কাজ শেষ হচ্ছে এবং স্টেশনের পরিকাঠামোকে সম্পূর্ণ নিরাপদ বলা যাচ্ছে, ততদিন এই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। কারণ কবি সুভাষ শুধু একটি মেট্রো স্টেশন নয়, এটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র।
এর পাশেই নিউ গড়িয়া রেল স্টেশন, যেখানে শিয়ালদা শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ায়। মেট্রো ও রেল দুটির সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরেই এই স্টেশনটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করেন শহরের কেন্দ্রে যাওয়ার জন্য। এবার সেই যাত্রীদেরই বড় সমস্যার মুখে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা না থাকায় সকাল সন্ধ্যার ব্যস্ত সময় বাড়তে পারে ভিড় এবং চাপ। তবে প্রশ্ন উঠছে, যে স্টেশনের ওপর এতদিন ধরে এমন বিপুল যাত্রী নির্ভরতা, সেই স্টেশনের পরিকাঠামোয় কিভাবে এমন ফাটল? মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে অভিযোগও। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ফাটলের বিষয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু হবে। এখন দেখার কবে পর্যন্ত স্থগিত থাকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা। আপাতত যাত্রীদের ভরসা দক্ষিণ দিকের অন্যান্য মেট্রো স্টেশন কিংবা বিকল্প পরিবহন ব্যবস্থা। তবে তার ফলে নিত্যযাত্রীদের মধ্যে চাপ যে বাড়বে সেটা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে চলল হামলা, পরদিন পৌঁছালো সেনা, উদ্বেগে সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। বাড়ছে উদ্বেগ, সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আর এই ছবি বাংলাদেশের। সেখানে রংপুরের গঙ্গাচড়ায় মাথা চাড়া দিয়েছে মৌলবাদ, যার বলি হতে হচ্ছে সাধারণ মানুষদের। পরপর দুদিন ধরে কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। অত্যাচারে ঘরছাড়া হয়েছেন কত হিন্দু, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেছে বেছে এই হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। ছাড়ছে মহিলা ও শিশুদের, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, চলছে লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। শনিবার রাতে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে, যা চলে টানা রবিবার পর্যন্ত। অবশেষে রবিবার বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সেনা, যার জেরে প্রশ্ন উঠছে, একটা গ্রাম অশান্তিতে ছারখার হয়েছে, তারপরও সেনা পৌঁছতে কেন এত দেরি হচ্ছে? প্রশ্ন উঠছেই, কেনই বা এই অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটল? একদিকে যেমন মৌলবাদী ও ধর্মের ভিত্তিতে হামলার অভিযোগ তুলেছে একাংশ, অন্যদিকে আর এক অংশের দাবি এতে সাম্প্রদায়িক ইন্ধন রয়েছে। ওই গ্রামেরই এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে সেই উত্তেজনার বশেই গঙ্গাচড়ায় ওই গ্রামে ঢুকে পরপর 14টি ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় জোট তৈরি করতে চাইছে পাকিস্তান এবং চীন। যদিও বাংলাদেশ এখনই ওই জোটে যোগ দিতে আগ্রহী নয়, তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ দিচ্ছে বেজিং। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত জুন মাসে চীনের কুনমিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচও। ত্রিদেশীয় জোট নিয়ে গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই, যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে তারা কোনো জোট গঠনে থাকছে না। চীনের বৈঠকটিও একটি সরকারি বৈঠক, কোনো রাজনৈতিক বৈঠক নয়। তবে সূত্রের খবর, এর পরেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বেশ কয়েক দফায় এই বিষয়ে চাপ তৈরির চেষ্টা করেছে চীন। গত 11 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ানের পার্শ্ব বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। সূত্রের দাবি, সেখানেও ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ তোলে বেজিং। চীনা বিদেশমন্ত্রী সেখানে বলেছেন, এই জোট অন্যদের জন্য খোলা, অন্য দেশগুলিও এতে যোগ দিতে পারে। এই উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকা থাকা উচিত বলেও তৌহিদকে জানান তিনি। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তৌহিদ, তিনি শুধু হাসি মুখে কথা শুনেছেন। এরপরে গত 21 জুলাই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি সংবাদ মাধ্যম অনুসারে এই আলোচনাতেই ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ উঠেছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে এই ত্রিদেশীয় জোটের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আয়োজন করতে চায় চীন।
বেজিং চাইছে বাংলাদেশও এই বৈঠকে যোগ দিক, তবে এই ত্রিদেশীয় উদ্যোগের কোনো আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বহু দেশীয় গোষ্ঠী সার্ক এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সার্কের কোনো সম্মেলন হয়নি। এই বহু দেশীয় গোষ্ঠীতে মোট 8টি দেশ রয়েছে: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ। 2014 সালে এই গোষ্ঠীর শেষ সম্মেলন হয়েছিল। উড়ি জঙ্গি হানার প্রতিবাদে 2016 সালে পাকিস্তানে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এই সম্মেলন ভেস্তে যায়। তারপর থেকে আর কোনো সার্ক সম্মেলন হয়নি। বর্তমানে সার্ক গোষ্ঠী দৃষ্টত নিষ্ক্রিয় অবস্থাতেই রয়েছে। এই অবস্থায় এশিয়ার নতুন একটি জোট তৈরি করতে উদ্যোগে হয়েছে চীন। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির।